আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। শরীফ ওসমান হাদির চিকিৎসার শেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মেহেদী জামান। মেহেদী, ওসমান হাদির চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? টিলেপ যেটি বলছিলেন, তার যে মাথায় গুলি লেগেছে সেই গুলি কিন্তু পরিপূর্ণভাবে অপসারণ করা যায়নি, কারণ এমন একটা জায়গায় মস্তিষ্কের গুলিটি রয়েছে, সেখান থেকে খুবই ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা সেই জায়গাটার কথা বিবেচনা করছেন যে তার যেহেতু এখন পর্যন্ত সবশেষ সিটি স্ক্যানও তার ব্রেনের পানি জমার তথ্য রয়েছে, তো সব কিছু মিলিয়ে তারা তাকে নিয়ে খুব যে আশাবাদী হচ্ছেন ব্যাপারটা এমন না। তবে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, যেহেতু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, দুপুরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে চিকিৎসকরা যেই কথা বলেছেন সেটি আসলে সবশেষ তথ্য। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে তার পরিবারের কথা হচ্ছে যে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা, সেই তার রোগীর যেই কেস ফাইল রয়েছে সেই পুরোটাই কিন্তু চিকিৎসকদের মাধ্যমে সেটি বিদেশে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা, সেটা পুরোটাই পরিবারের উপর নির্ভর করবে। তবে সরকার কিন্তু আন্তরিকভাবে চাইছে এবং সব ধরনের চিকিৎসা যেন ওসমান হাদির পরিবার পায়, সেই জায়গাটা তারা নিশ্চিত করবার জন্য সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। এবং এখানে ওসমান হাদির চিকিৎসার যে বিষয়টির সাথে সাথে তার জুলাই আন্দোলনে যারা নেতাকর্মী রয়েছে তাদের যে নিরাপত্তার বিষয় সেটিও কিন্তু উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে শুধু ওসমান হাদির পরিবার নয়, ওসমান হাদির যে সংগঠন ইনকলাব মঞ্চ, সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে ওসমান হাদির যে উপরে যে হামলাটি সেটি নিছক হামলা হিসেবে দেখছেন না তারা চাইছেন যে তার চিকিৎসাটি পরিপূর্ণভাবে হবে এবং তিনি দ্রুতই ফিরে আসবেন, এমনটা প্রত্যাশা করছেন। তো এখন পর্যন্ত সবশেষ আপডেট বলতে চার চিকিৎসা এখনও চলছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি রয়েছেন। তো পরবর্তীতে আমরা আরও আপডেট জানতে পারলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। টিলিপ জানাচ্ছিলেন এইচ.এম. মেহেদী হাসান। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদ বলেছেন, অতীতে অনেক বিচারপতি দুঃশাসনের অংশীদার হয়েছেন। তাদের এই নৈতিক বিচ্যুতিও জুলাই অগাস্ট আন্দোলনের অন্যতম কারণ ছিল। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম দেশের জেলা আদালতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী ও বিদায় ভাষণে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের সাথে সম্পৃক্তদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ দেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকদের পদোন্নতি ব্যাচ ভিত্তিক না হয়ে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে হওয়া জরুরি, তাতে সঠিক মূল্যায়ন হবে। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম এই বিচারপতি। বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে পলাতক শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র ভেদ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে বিভাজনের চেষ্টা করছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনায় দলের নীতি নির্ধারকরা বুদ্ধিজীবী দিবসের নানা দিক তুলে ধরে বলেন, ৭১-এর চিহ্নিত শক্তি এবং পুরনো শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে, চেতনার দাবিদার হিসেবে রাজনৈতিক চেতনার ব্যবসা করেছে, তারা সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে, যাতে করে জাতি ক্রমান্বয়ে মেধাহীন হয়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, কিন্তু এই ধরনের
কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়, আমরা তাদেরকে চিনি। অসংখ্য নাম সেখানে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অন্য এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, পলাতক পরাজিত শক্তি হাদির উপর আক্রমণ করে চক্রান্ত অব্যাহত রেখেছে। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন বক্তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দাবি করেছেন, 1971 সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পারওয়ার বলেন, বামপন্থী ও কলকাতা কেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করে। যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এমনকি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে প্রধান বাধা রাজনৈতিক দল ও আমলাতন্ত্র। এই দুই পক্ষ জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি। আর উপদেষ্টা সাখাওয়াত হোসেন বললেন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দিয়ে সংস্কার সম্ভব নয়। সেলিম মালিকের রিপোর্ট। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে সংস্কার কমিশন এবং পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সরকার, এমন প্রশ্ন ঘুরপাক খায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশার কথা জানান বিশিষ্টজনরা। সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। তারা মনে করছে এটার দরকার নেই। কেন? এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। আমরা আইনটা যাতে করতে সরকারের কোনো সমস্যা না হয় সেজন্য আইনের একটা খসড়াও তৈরি করে দিয়েছিলাম, সেটা আর হলো পরিত্যাগ করেছেন। আমি বলবো আমি সন্তুষ্ট নই। আমি মনে করি আমাদের যে সুবর্ণ সুযোগ ছিল সেই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি নাই। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের প্রতি যাতে বিশ্বাসঘাতকতা না হয় আমাদের কার্যক্রমের মাধ্যমে, সে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। তাদের মতে আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলো সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো, সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। যদি নাগরিকরা সর্বদা সচেতনভাবে অংশীজনরা না থাকে তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। অনেক সময় এটা হারিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে কুক্ষিগত করে ফেলতে পারে। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শুধু আমলাতন্ত্র নয়, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে রাজনীতিবিদ এবং নাগরিক সমাজকে। আমাদের এখানে যে সিভিল সোসাইটি, যে ব্রোকেন সিভিল সোসাইটি, এটাকে আপনারাই এই
নাগরিক প্ল্যাটফর্ম থেকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম ওয়েন সিভিল সোসাইটি হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সিভিল সোসাইটি হ্যাজ টু বি দেয়ার। দেশকে এগিয়ে নিতে হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সদিচ্ছায় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগাদা আলোচক দেন। নট ইন এক্সিস্টেন্স, ইন ফিউচার আমাদেরকে সম্ভবত এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে 1008 কোটি টাকা আত্মসাৎ করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, সামেক গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের নামে 710 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। তবে আজিজ খানের সম্পদ বিবরণী যাচাই করে কোনো ধরনের স্থাবর সম্পদ খুঁজে পায়নি দুদক। এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সামাদুল হকের বিরুদ্ধে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি এই হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষী সদস্যদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা সদস্যদের ওপর হামলা অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও শান্তিরক্ষা সদস্য ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে অনুরোধ করেছেন তিনি। প্রথম বিভাগ লিগের উদ্বোধনী দিনেই দেখা গেল ওয়াকওভারের ছড়াছড়ি। ঢাকা মহানগর ক্রিকেট কমিটি এই লিগের আগে সবাইকে নিয়ে খেলার যে আশার কথা শুনিয়েছিল তা সব ভেস্তে গেছে আসরের প্রথম দিনেই। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএস-এর খেলাটি শুধু হতে পেরেছে। প্রতিদ্বন্দ্বী দল না আসায় ওয়াকওভার পেয়েছে 3টি ম্যাচ। এক ম্যাচে তো 2 দলের কেউই মাঠে আসেনি। নতুন নিয়ম অনুযায়ী 4টি দলের অবনমন হবে বলে নিশ্চিত করেছেন সিসিডিএম-এর চেয়ারম্যান। মমিনুর রিপনের রিপোর্ট। প্রথম বিভাগ লিগ নিয়ে এত হইচই এর আগে কখনো হয়নি। টুর্নামেন্ট যে অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে শুরু হবে সে আশঙ্কা ছিলই। শুরুর দিনেই 3 ওয়াকওভারে এ লিগ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 20 প্রতিযোগী ক্লাবের 8টি না খেলার হুমকি মাথায় নিয়ে টুর্নামেন্ট শুরুর দিন সিসিডিএম দেখল এমন দুর্দশা। যদিও মিরপুর স্টেডিয়ামে অনেকটা আড়ম্বরেই উদ্বোধন হয়েছিল আসরের। এই ভেন্যুতে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএস-এর খেলা হলেও মাঠে গড়ায়নি বাকি 4 ম্যাচ। গাজী টায়ার্স ক্রিকেটার একাডেমি ও পার্টেক্স মাঠে না আসায় ওয়াকওভারে জয়ী হয়েছে ঢাকা ইউনাইটেড ও বারিধারা ড্যাজলার্স। ইলেকশনের জায়গায় ইলেকশন, আমরা খেলার পক্ষে। এখন আমরা লিগ হবে খেলবো। এখন যদি আনসার্টেন অবস্থায় বিভিন্ন মহল থেকে আমরা প্রেসার পাই যে না খেলার দরকার নাই, এরা খেলবে না তো খেলে লাভ কি, সেই হিসাবে আমরা আসলে অবজার্ভ করতেছি। আমরাও অবজার্ভ করতেছি যে আসলে কি হয়। আমরা ফুল লিগ হবে, আমরা যে কোনো সময় যেই থাকুক বিসিবিতে, হ্যাঁ, এইখানে বোর্ডে কি ইলেকশনে কি হলো না হলো সেটা মানে পার্টেক্সের কোনো ব্যাপার না। বিকেএসপির 4 নম্বর মাঠে কলাবাগান ও আম্বার স্পোর্টসের ম্যাচে মাঠে আসেনি 2 দলের কেউই। পার্টেক্স, গাজী টায়ার্স, কলাবাগান ও আম্বার এই 4টি ক্লাব সিসিডিএম-এর নতুন নিয়মে তাই নেমে যাচ্ছে দ্বিতীয় বিভাগে, যা ভবিষ্যতে তৈরি করতে পারে আইনি জটিলতা। এখন বাইলজ অনুযায়ী যে টিম মাঠে আসবে না, প্লেয়ার লিস্ট জমা দিবে না, সেই নেক্সট লিগই বাইলজ অনুযায়ী সেকেন্ড ডিভিশনে নেমে যাবে, পরের ডিভিশনে নেমে যাবে। এটা হলো লজিক। আইনগত জটিলতা বলতে এটা তো একদম প্লেইং কন্ডিশনে বাইলজে আছে। ভবিষ্যতে করবো কি করবো না এটা তো আমি বলতে পারি না, কিন্তু এটা অ্যাপ্রুভ বাইলজ ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী সোমবারও আছে 5টি ম্যাচ, সেখানেও দেখা যেতে পারে এমন ওয়াকওভারের ছড়াছড়ি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সোমবার থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিএসজে এর ব্যবস্থাপনায় রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই স্পোর্টসের সহযোগিতায় কো স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি, একমি ও নাবিল গ্রুপ। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, দলটির হেড অফ অপারেশনস তাজভিরুল ইসলাম ও বিসিবি মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মুকসেদুল কামাল সহ অন্যরা। দেশের 32টি সংবাদ মাধ্যম অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। সংবাদ সম্মেলন শেষে দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। পরে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং অনুষ্ঠিত হয়। ই গ্রুপে খেলবে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি। 19 ডিসেম্বর শিরোপা লড়াই দিয়ে শেষ হবে এবারের আসর।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠানের খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।